হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম। আব্বাসীয় খেলাফতের সময়কালে বাগদাদ শুধু একটি রাজধানী শহরই ছিল না, বরং এটি ছিল বুদ্ধিবৃত্তিক এবং অর্থনৈতিক উৎকর্ষের প্রধান কেন্দ্র। এই সময়ে আব্বাসীয় শাসকরা জ্ঞান বিজ্ঞানের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছিলেন, যার ফলে বাগদাদে গড়ে উঠেছিল বিশ্বের অন্যতম বিখ্যাত পাঠাগার বাইতুল হিকমা, যাকে ইংরেজিতে হাউস অব উইজডম বা জ্ঞানের ঘর বলা হয়। এটি ছিল এমন একটা প্রতিষ্ঠান যেখানে পঞ্চম শতক থেকে নবম শতক পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থ সংগ্রহ গড়ে উঠেছিল। এই পাঠাগারের প্রাঙ্গণে সবসময়ই জনপ্রিয় পণ্ডিত, দার্শনিক ও বিজ্ঞানীদের পদচারণায় মুখরিত থাকত। বাইতুল হিকমা শুধু একটি লাইব্রেরি ছিল না, এটি ছিল জ্ঞান চর্চার একটি জীবন্ত কেন্দ্র, যেখানে বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও ধর্মের মানুষ একত্রে এসে জ্ঞানের আদান প্রদান করতেন। বাইতুল হিকমার ধারণার শুরুটা হয়েছিল বাগদাদ শহর প্রতিষ্ঠার সময়। আব্বাসীয়দের দ্বিতীয় খলিফা আল মানসুর যখন রাজধানী দামেস্ক থেকে বাগদাদে স্থানান্তর করেন, তখন তিনি উমাইয়া খিলাফতের প্রভাব সম্পূর্ণভাবে মুছে ফেলতে চেয়েছিলেন। বাগদাদ তখন সাসানীয় সাম্রাজ্যের স্থলাভিষিক্ত হয়ে ইসলামী শক্তির কেন্দ্রে পরিণত হয়। তবে সাসানীয় সংস্কৃতির প্রভাব আব্বাসীয় দরবারে রয়ে গিয়েছিল। সাসানীয় অভিযাত্রা তাদের বই সংগ্রহের জন্য গাঞ্জ নামে বিশেষ কক্ষ তৈরি করতেন, আরবিতে যার প্রতিশব্দ হল খিজানা। আল মনসুর এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে বাগদাদে একটি বড় গ্রন্থাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। এছাড়াও আল মনসুর আলেকজান্দ্রিয়ার বিখ্যাত লাইব্রেরির কথা শুনেছিলেন এবং তিনি চেয়েছিলেন বাগদাদে তার চেয়েও উন্নত একটি জ্ঞান ভাণ্ডার গড়ে তুলতে। তাই তিনি খিজানাত আল হিকমা বা লাইব্রেরি অফ উইজডম নামে একটি পাঠাগারের ভিত্তি স্থাপন করেন। দুর্ভাগ্যবশত 775 সালে তার মৃত্যু হয় এবং তার স্বপ্ন পূরণের দায়িত্ব পড়ে তার উত্তরসূরি খলিফা হারুন আল রশিদের উপর। হারুন আল রশিদ 786 সালে ক্ষমতায় আসার পর রাজদরবারের গ্রন্থাগারের একটি অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেন। তিনি তার উজির ইয়াহিয়া আল বারমাকির উপর এই পাঠাগারকে আরও বড় পরিসরে গড়ে তোলার দায়িত্ব দেন। প্রাথমিক পর্যায়ে এই পাঠাগারে খলিফার পূর্বপুরুষদের সংগ্রহে থাকা শিল্প, সাহিত্য, বিজ্ঞান বিষয়ক বইয়ের স্থান হয়। পারস্যের প্রাচীন উপকথা, সাসানীয় জ্যোতির্বিদদের গ্রন্থ এবং অন্যান্য রচনা আরবি ভাষায় অনুবাদ করা শুরু হয়। এই কাজের জন্য বিশেষভাবে অনুবাদক ও বই বাধাইকারক নিয়োগ করা হয়েছিল। তবে এই সময় অনুবাদের কাজ সীমিত ছিল শুধু পারস্য ভাষার গ্রন্থের মধ্যে। বাইতুল হিকমা তার চূড়ান্ত উৎকর্ষ লাভ করে হারুন আল রশিদের পুত্র খলিফা আল মামুনের সময়ে। আল মামুন ছিলেন জ্ঞানের প্রতি অত্যন্ত আগ্রহী একজন শাসক। তিনি মূল পাঠাগার ভবনকে সম্প্রসারিত করে এটিকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে রূপ দেন, যার নাম রাখা হয় বাইতুল হিকমা। 829 সালে তিনি একটি মান মন্দির স্থাপন করেন, যা জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল মামুন গ্রন্থ সংগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেন। একটি কিংবদন্তি অনুসারে তিনি সিসিলির রাজকীয় গ্রন্থাগারের সম্পূর্ণ সংগ্রহ বাগদাদে নিয়ে আসেন। সেখানে বিজ্ঞান ও গণিতের কিছু উচ্চমানের পাণ্ডুলিপি ছিল, যা আল মামুন কপি করতে চেয়েছিলেন। তিনি সিসিলির রাজার কাছে এই প্রস্তাব পাঠান। রাজা তার উপদেষ্টাদের সাথে আলোচনা করে জানতে পারেন যে এই বইগুলো তাদের পূর্বপুরুষদের কোনো কাজে আসেনি, তাই তারা সিদ্ধান্ত নেন এই গ্রন্থাগার খলিফাকে দিয়ে দেওয়ার। ফলে 400টি উটের পিঠে করে সিসিলির পুরো গ্রন্থাগার বাগদাদে আনা হয়। বাইতুল হিকমার সাথে জড়িয়ে আছে অনেক বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিকের নাম। এদের মধ্যে অন্যতম হলেন মুসা আল খাওয়ারিজমি। তিনি ছিলেন একাধারে গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী, যিনি বীজগণিতের জনক হিসেবে পরিচিত। যাতে পারসিক এই পণ্ডিত ভূগোল, গণিত ও জ্যোতির্বিদ্যার উপর অসংখ্য মূল্যবান গ্রন্থ রচনা করেন। 820 সালে তাকে বাইতুল হিকমার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া বনু মুসা ভ্রাতৃত্রয় মুহাম্মদ, আহমদ ও হাসান ছিলেন এই পাঠাগারের নিয়মিত দর্শক। তারা গণিত, জ্যোতির্বিজ্ঞান ও যন্ত্র প্রকৌশলে অসাধারণ অবদান রেখেছিলেন। তাদের মেকানিক্সের উন্নয়ন আজও প্রশংসিত হয়। বাইতুল হিকমার একটি বড় কাজ ছিল বিভিন্ন ভাষার গ্রন্থ আরবিতে অনুবাদ করা। গ্রিক, সংস্কৃত, ল্যাটিন সহ বিভিন্ন ভাষার বই এখানে অনুবাদ করা হতো। আল মামুন এই কাজে উৎসাহ দিতে একটি অভিনব পদ্ধতি গ্রহণ করেছিলেন। অনুবাদকদের বইয়ের ওজনের সমান স্বর্ণ দেওয়া হতো।
এর ফলে গ্রিক পণ্ডিতদের লেখা যেমন পিথাগোরাস, প্লেটো, অ্যারিস্টটল, হিপোক্রেটস, গ্যালেন, সক্রেটিস ও ইউক্লিডের রচনা আরবিতে অনুবাদ হয়। আল কিন্দি অ্যারিস্টটলের অনুবাদে এবং হুনায়ুন ইবনে ইসহাক হিপোক্রেটসের অনুবাদে জড়িত ছিলেন। সংস্কৃত গ্রন্থ থেকে ভারতীয় বিজ্ঞানীদের রচনা অনুবাদের মাধ্যমে আরবরা শূন্য ধারণার সাথে পরিচিত হয়। ভারতে সংখ্যা বোঝাতে যে আলাদা চিহ্ন ব্যবহৃত হতো তা উন্নত করে আরবি সংখ্যা পদ্ধতি প্রচলিত হয়, যা আজ বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। এছাড়া আল জাহিজ এখানে বসে প্রাণীবিদ্যার উপর বিখ্যাত গ্রন্থ দ্য বুক অফ এনিম্যালস রচনা করেন। আর আল মালিক পৃথিবীর পরিধি নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ পরিমাপ প্রদান করেন। বাইতুল হিকমার দরজা সবার জন্য উন্মুক্ত ছিল। এখানে আরবি, ফার্সি, হিব্রু, গ্রিক, ল্যাটিন সব ভাষার শব্দ শোনা যেত। লিঙ্গ, ধর্ম, জাতি বা ভাষা কোনো কিছুই এখানে বাধা হয়ে দাঁড়ায়নি। উদাহরণস্বরূপ হুনায়ুন ইবনে ইসহাক ছিলেন একজন খ্রিস্টান চিকিৎসক, কিন্তু তিনি এখানে সমান সুযোগ পেয়েছিলেন। তিনি গ্রিক ওল্ড টেস্টামেন্ট আরবিতে অনুবাদ করেন, যদিও দুর্ভাগ্যবশত সেটি হারিয়ে গেছে। আল মামুনের মৃত্যুর পর থেকে বাইতুল হিকমার অবক্ষয় শুরু হয়। পরবর্তী খলিফা আল মুতাসিম সামারাকে দ্বিতীয় রাজধানী করে প্রশাসনের অনেক অংশ সেখানে সরিয়ে নেন। এরপর খলিফারা লাইব্রেরিটিকে টিকিয়ে রাখলেও এর উন্নয়নে তেমন উদ্যোগ নেননি, তবে জ্ঞান পিপাসুরা ব্যক্তিগতভাবে এর কার্যক্রম চালিয়ে যান। লাইব্রেরিটির চূড়ান্ত ধ্বংস আসে 1258 সালে, যখন মঙ্গল বাহিনী বাগদাদ আক্রমণ করে। তারা শহরটি তছনছ করে দেয়। টাইগ্রিস নদীর পানি রক্তে লাল হয়ে যায়। বাইতুল হিকমার অসংখ্য গ্রন্থ ধ্বংস হয়ে যায়। তবে জ্যোতির্বিদ নাসির আল দিন আল তুসি কিছু বই ইরানের মারাগেহ মান মন্দিরে সরিয়ে রক্ষা করতে সক্ষম হন। বাইতুল হিকমার প্রভাব নিয়ে কিছু বিতর্ক থাকলেও এটা অস্বীকার করা যায় না যে এটি জ্ঞান চর্চার একটি নতুন ধারা সৃষ্টি করেছিল। এর অনুকরণে ইসলামী বিশ্বে অনেক পাঠাগার গড়ে ওঠে। ধনী ব্যক্তিরা ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় গ্রন্থাগার তৈরি করেন। উদাহরণস্বরূপ 10ম শতকে কর্ডোভায় উমাইয়া খলিফা আল হাকাম দ্বিতীয় একটি বিশাল গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। এর প্রভাবে 12শ শতকে আন্দালুসিয়ার টলেডো জ্ঞান বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়, যেখানে আরবি গ্রন্থ ইউরোপীয় ভাষায় অনুবাদ হতে থাকে। 1005 সালে কায়রোতে ফাতিমীয় খলিফা আল হাকিম দারুল হিকমা প্রতিষ্ঠা করেন, যা প্রায় 165 বছর ধরে বাইতুল হিকমার মতো জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে কাজ করে। অন্যান্য মুসলিম দেশেও দারুল ইলম, হাউস অফ নলেজ নামে জ্ঞান কেন্দ্র গড়ে ওঠে। এভাবে বাইতুল হিকমা ইসলামী বিশ্বে এবং তার বাইরেও জ্ঞানের বিস্তারে অমর অবদান রেখে গেছে।